আমরা এখন অবস্থান করছি কুল্লাপাথর শহীদ মুক্তিযোদ্ধাদের কবরস্থানে। এই কুল্লাপাথর শহীদ মুক্তিযোদ্ধাদের কবরস্থান এখানে প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের সাথে আছেন আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের বাবা আব্দুল মান্নানের সহযোগিতায় আব্দুল করিম এই কুল্লাপাথরে এই শহীদ মুক্তিযোদ্ধাদেরকে কবর দেওয়ার জন্য এই স্থানটি নির্ধারণ করেছিলেন। সে বিষয়ে আমরা বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের কাছে কিছু জানতে চাব। আমি যেখানে দাঁড়িয়ে সেটা পূর্বে ছিল আমাদের পারিবারিক কবরস্থান। আমি একজন শিক্ষক হিসাবে আমি সেই 7ই মার্চের ভাষণ শুনে আমি এক বাবার এক সন্তান, আমার সমস্ত শরীরে রক্ত টকবগিয়ে উঠে। তখন আমাদের এমএনএ ছিলেন অ্যাডভোকেট সিরাজুল হক সাহেব, কসবা এবং বুড়িচং এর এমএনএ ছিলেন, আর কসবার ছিলেন সৈয়দ এমদাদুল বারী। তখন আমরা একটা কুষ্টিয়া মেহেরপুর আম্র কাননের যে একটা মুক্তিযুদ্ধের চলাকালীন একটা মন্ত্রী পরিষদ গঠন হয়েছিল, তারই একটা কলা কৌশল আমাদের এমএনএ সাহেব নিলেন। জুন মাসের 6 তারিখ শহীদ হলেন হাবিলদার তৈয়ব আলী। তখন লাশ নিয়ে আসা হলো। আমি বাবাকে বললাম, তখন বাবা অতি আগ্রহে নিজের সন্তানের মতন বুকে নিয়ে তাদেরকে দিয়ে কবরের কাজ শুরু করলেন এবং এই সর্বপ্রথম হাবিলদার তৈয়ব আলীকে দিয়ে সৃষ্টি হলো কুল্লাপাথর শহীদ সমাধিস্থলে। তারপর 7ই জুন শহীদ হলেন 34 বেঙ্গল রেজিমেন্টের নায়ক সাত্তার আলকাস। ঠিক অনুরূপভাবেই তাদেরকেও এখানে শায়িত করা হলো। শহীদ হলো একটা অ্যাটাক হলো, সেই অ্যাটাকে আমাদের 4 জন লোক শহীদ হলো। প্রথম আব্দুল সালাম, নোয়াখালী, ফেনী, মধ্যমকাছা, জোয়ালকাছা। তারপর নায়ক সাত্তার, আলকাস, মুজাম্মেল, দর্শন আলী। এই 4 জনকে অগাস্টের 14 তারিখ দাফন করা হলো। যখন 25 থেকে 28 জনের মতো হয়ে গেল, আমি দৌড়াইয়া আমাদের এমএনএ সাহেবের কাছে গেলাম, যাই ওনাকে বললাম যে এই ব্যাপার। কয় তুমি কি নাম নাম্বার সবকিছু আনছো? আমি কই আনছি। তখন আমাকে নিয়ে আগরতলা কামান চৌমুনিতে একটা আর্টিস্টের কাছে চলে গেলেন। আর্টিস্টের কাছে যাওয়ার পরে আমি নাম ঠিকানা সবকিছু দিলাম। তো বলল যে টিনের প্লেট করে কাঠের বাঁট দিয়ে যার যার কবরের পাশে চিহ্নিত রাখা হলো। এইভাবে দীর্ঘ 9 মাসে এখানে শহীদের সংখ্যা 49 জন। যে একটা এই ভৈরবের আশুরঞ্জন দেখে নিয়ে একটা কথা বা সমালোচনা, সেটা সত্যিকার অর্থে আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের অনুপ্রেরণায় তাকে এখানে রাখা হয়েছে, চিহ্নিত করা হয়েছে যে আশুরঞ্জন বুকের তাজা রক্ত দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা খালি জায়গা আছে। এটা হলো প্রকৌশলবিদ নজরুল ইসলাম। উনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন, বড় মাপের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার। টাওয়ার উড়াইতে যাইয়া উনি ইনজুর্ড হয়েছেন। ইনজুর্ড হয়ে যাওয়ার পরে উনি আগরতলা চলে গেলেন। কার কাছে গেলেন? যে ডেপুটি স্পিকার কর্নেল শওকত, উনার আত্মীয় ভাগিনা হয়, উনার কাছে গেলেন। উনার এখানে যে উনি মারা গেলেন। মৃত্যুর সময় উনি বলে গেছেন যে মামা, আমাকে যেখানেই দাফন করেন না কেন, পাশে যেন আমার স্ত্রীর জায়গাটা রাখা হয়। আপনারা যখন এখানে এই কবরস্থান শহীদ মুক্তিযোদ্ধাদেরকে কাফন দাফন করতেন, জানাজা করতেন, তখন এই জানাজা এবং কাফন দাফনের সহযোগিতা করতেন আমাদের সাথে আরো 2 জন ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন। মন্তাজ মিয়া, আমরা মন্তাজ মিয়ার কাছ থেকে একটু সংক্ষিপ্তভাবে কিছু শুনি। আমরা কবরস্থান এখানে আমরা পরে থাকতাম সময়ে 19 থেকে আমরা খবর পাইতাম, পাইলে যেখানে পাইছি লাশ ওখান থেকে আনছি, আইনার পরে আমরা কবর টবর খুঁজি। তারপরে আছে আরো কিছু মানুষ আছে
এরা সব জানাজা টানাজা দিছে। আচ্ছা, শহীদ মুক্তিযোদ্ধাদের জানাজা তো এখানে হয়েছে, জি। জানাজাতে কেমন লোক হতো? লোক হচ্ছে বেশি না। কেমন? হ্যাঁ, লোক বেশি না, 5-7-10 জন। 5 কোনটার মধ্যে আমরা নিজেরা লোক তো ভয়ে বিচে থাকতে না। হ্যাঁ। এটা তো বর্ডার এলাকা দিকে এখন আমরা কিছু থাকছি। কাফন দাফনে যিনি সহযোগিতা করতেন আরো একজন উপস্থিত আছেন, তিনি জনাব আনু মিয়া। এখানে কারা কাফন দাফন করতেন, কি করতেন, জানাজা কে ইমামতি করতেন, এইগুলা এই সমস্ত একটু বলবেন। আমার বাড়ির যারা আছে মুক্তিবাহিনীর ক্যাম্প, আমি ক্যাম্পে মেজে মা আনা জানা করতাম, বমি দশ আনতাম, খানা টানা তারপর লাশা গেল এলো এখানেও আবার শুরু করলো। তখন আমার চাচা করিম সাহেবের আব্বা ইয়ে করলো, বাতি যা তুমি যদি এখানে দৌড়াদৌড়ি করো তো আমরা লাশগুলো মারি হইতো। তুমি কবর করতে জানো, তুমি কবরস্থানে নিয়ে যাই আবার। তখন আমি আমার চাচার কথা শুনিয়া তখন আমি কবরস্থানে আইছি। মুক্তিবাহিনী মাল সামানা আইটা আদন বদ্ধ করে দিল। আইয়া আমার লগে আবার 2-3 জন আছে, তারা সহ কেউ বাস আনতো, আমি কবর করতাম, তারা বাসটা জোগাইতো। লাশ যদি আইতো তখন আমার চাচা করিম সাহেবের বাহে যায় নামাজ করতো। এই তত্ত্ব বিধান আমরা এই লাশগুলো আইলে এই তত্ত্ব বিধান করে আমরা মারি। সাধারণ মানুষকে, নারী পুরুষ শিশুকে ব্যাপকভাবে গ্রামকে গ্রাম উজাড় করে ফেলছে, গণহত্যার ঘটনা ঘটছে। করিম ভাই একটু বলেন, গণহত্যা কোথায় কোথায় আর হয়েছে? বালিওরা গ্রামে সুরুজ মিয়াকে সর্বপ্রথম গুলি করে হত্যা করে। তারপর ওরা পশ্চিম দিকে শিক্ষা সদন বাইক হাই স্কুলের পাশে যাইয়া দেখলো বিশাল বড় বড় মঠ, 4-5টা মঠ এখনো আছে। তখন ওরা মঠের দিকে গেল, যাইয়া বৃদ্ধ তমিজুদ্দিন করে এক লোক ছিল। তখন ওই সুরুজ মিয়াকে মারার পর গ্রামের ব্যাপার তো এমনিও যুদ্ধ হচ্ছে চলছে, একটা খোঁজ খবর সবাই একটা আছে কম বেশ, মানে চেতনার মধ্যে। তখন এই প্রায় অনেক লোক যাইয়া তমিজুদ্দিনের ইয়াতে ঘরে আশ্রয় নিল। সেইখানে যাইয়া সেই বৃদ্ধ তমিজুদ্দিনের বাড়িতে মৃত্যুর পরে গণনা করে দেখা গেল যে প্রায় 30 থেকে 35 জন মহিলা পঙ্গু হয়ে গেছে। এই পঙ্গু মহিলারা এখনো বেঁচে আছে। সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই এলাকাটি ছিল দুর্গম একটা অঞ্চল, যোগাযোগ বিচ্ছিন্ন। এই নবীনগর উপজেলার এই খারগড় গ্রামটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে, জেলা সদরে ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর মূল ঘাঁটি। জেলা সদর থেকে 16 কিলোমিটার পশ্চিম পাশে, এবং নবীনগরে যে পাকিস্তানি হানাদার বাহিনীর ঘাঁটি ছিল সেখান থেকে 18 কিলোমিটার উত্তর অংশে, এবং আশুগঞ্জ থেকে উত্তরে আশুগঞ্জ উপজেলা 6 কিলোমিটার এখানে দূরে। 3টা পাকিস্তানি হানাদার বাহিনীর ঘাঁটির পর্যবেক্ষণে ছিল এই এলাকাটি। অগাস্ট মাসে এখানে এর পাশেই 1 কিলোমিটার পূর্ব পাশে বড়াইল বাজার আমরা মুক্তিবাহিনী ক্যাম্প করেছিলাম। সেই ক্যাম্প থেকে আমরা এই ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ 2বার বিচ্ছিন্ন করেছি। লালপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর রেশন ভর্তি একটা কার্গো ডুবিয়েছি। এখান থেকে আমরা তিতাস নদীতে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সরাসরি যুদ্ধ করেছি। এই বড় বড় অপারেশনের কারণে পাকিস্তানি গোয়েন্দা বাহিনী এই কোত্থেকে অপারেশনগুলো হচ্ছে, এবং আমাদের এই বড়াইল বাজারের
ঘাঁটি সম্পর্কে, মুক্তিবাহিনীর ক্যাম্প সম্পর্কে তারা অবহিত হয়। ব্রাহ্মণবাড়িয়াতে তিনটা জায়গা থেকে নদী পথ ছাড়া সব দিক দিয়েই যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। তখন আমরা ধারণা করলাম যে আশুগঞ্জ থেকে আক্রমণ আসতে পারে, অথবা ব্রাহ্মণবাড়িয়া বা নবীনগর যেখান থেকে আক্রমণ আসুক, এই তিতাস নদী এবং মেঘনা নদীর সংযোগ স্থল হচ্ছে এই পাগলী নদী। এই পাগলী নদী দিয়ে নৌপথে তারা বড়াইল আক্রমণ করা ছাড়া আর কোনো ইয়ে ছিল না। বড়াইল বাজার থেকে আমাদের ক্যাম্প থেকে 10-15 জন করে খারগড় গ্রামে বিভিন্ন বাড়িতে আমরা থাকতাম এবং রাতে আমরা পাহারা দিতাম যে কোনো সময় পাক বাহিনীর আক্রমণ হলে যাতে আমরা প্রতিহত করতে পারি। 9 অক্টোবর রাতে আমরা এখানে ছিলাম এবং আমরা সকালে প্রত্যুষে যারা এখানে ছিলেন তাদেরকে নিয়ে আমি বড়াইল বাজারে সকালে চাষটলে বসে, দানামিয়ার চাষটলে বসে চা খেলাম। চা খাওয়া অবস্থায় আমাদের কাছে খবর এলো যে এই খারগড়ের মাজারের কাছে, এই যে মাজারের কাছে পাকিস্তানি হানাদার বাহিনীর একটি এই গানবুট এসেছে। এর সাথে রাজাকার আছে এবং পাকিস্তানি সেনাবাহিনী 40-50 জন সেনাবাহিনীর সদস্য আছে। আমরা ভাবলাম যে এই মুহূর্তে যদি তারা গ্রামের ভিতরে ঢুকে পড়ে, গ্রামের সাধারণ মানুষ তারা মারা পড়বে, তো তাদের এই গানবুট থেকে নামার বিলম্ব করার জন্য আমরা 4 জন মুক্তিযোদ্ধা দিয়ে তাদেরকে একটা কভারিং ফায়ার দেওয়ার ব্যবস্থা করলাম। এই ফাঁকে আমরা গ্রামের মানুষকে সরে যেতে বলি এবং আমাদের যে অস্ত্রগুলা বা রোদ আছে এগুলো আমরা পিছিয়ে বড়াইল বাজারে পাঠিয়ে দিই। তারা গানবুট থেকে এই 3-4 জন নেমে পেছন দিক দিয়ে, তখন এই বর্ষার ধান ক্ষেত ছিল, বর্ষার ধান ক্ষেতের পেছন দিক দিয়ে যারা কভারিং ফায়ারে ছিল, এই পুরাতন কবরস্থানে ছিল 2 জন আর কবরস্থানের পাশে ছিল 2 জন। এই কবরস্থানে যে 2 জনকে ছিল এরা পেছন থেকে গিয়ে অস্ত্র সহ তাদেরকে হাতে নাতে ধরে ফেলে, জীবন্ত ধরে ফেলে। আর 2 জন তারা পেছনে চলে আসে। আধা ঘন্টা পরে যে 2 জন কবরস্থানের পাশে ছিল তারা বড়াইল বাজার গিয়ে বলে যে আমাদের 2 জন মুক্তিযোদ্ধাকে এরা ধরে ফেলেছে, অস্ত্র সহ ধরে ফেলেছে, আর তারা চলে এসেছে এবং গ্রামের ভিতরে এরা ঢুকে পড়েছে। দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত পর্যন্ত প্রতিটি বাড়িতে তারা ঢুকেছে এবং প্রতিটি বাড়িতে যাদেরকে পেয়েছে, যারা অনেকে বাড়িঘরের মায়া ত্যাগ করে বাড়ি ছাড়তে পারেননি, বাড়ির পেছনে এই ঝুপড়ি জারের মধ্যে এই কিছু বয়স্ক নারী পুরুষ লুকিয়েছিলেন, তাদেরকে বের করে করে তাদেরকে নির্মমভাবে হত্যা করে। এবং এই গ্রামে এত ব্যাপক গণহত্যা হয়েছে এবং অনেকে হতাহত হয়েছে। 43 জন এখানেই মারা গেছেন এই গ্রামের। অন্যান্য পার্শ্ববর্তী গ্রামের আরো আছে 5-6 জন। এই যে রিনা বেগম, তার বয়স ছিল 4 বছর, সে তার বাবার কোলে ছিল। বাবার কোলে থাকা অবস্থায় পাকিস্তানি হানাদার বাহিনী ব্রাশ ফায়ার। 3-4 বছর তখন আমি বাবার কোলে শিশু ছিলাম। আমার বাবার কোলে রেখে আমি গর্ততে ছিলাম। তখন আমার বাবার কোলে গর্ততে ছিলাম। গর্তের মধ্যে আমার এক মামা ছিল, নানা ছিল। মামার উপরে মামা হত্যা, নির্মম হত্যা হয়েছে, আমার নানাও হত্যা হয়েছে, আমার উপরও হত্যা। তখন আমার বাবা কোনো কিছু আর বুঝতে পারছে না। তখন আমার আব্বাকে গামছা ছিল, কাকে গামছা দিয়ে পেরে ভান দিয়ে তারপর আমার উড়ানের মধ্যে উঠাইছিল। পাঞ্জাবিরা যাওয়ার পরে এই এলাকায় গিয়ে কোনো ডাক্তার ছিল না, কিন্তু আমার আব্বা আমার আশুগঞ্জ থেকে 3 দিন পরে ডাক্তার আনে, তারপরে রাত্রের বেলায় সারা পেট সিলি করছে। তারা বাজারে ঢোকার সাথে সাথে আমরা প্রথম ফায়ার ওপেন করি। তারা আমাদের দিকে ফায়ার দেয় এবং তারা টুইন স্পটার ব্যবহার করে। আমাদের সামনে যেহেতু খাল ছিল, টুইন স্পটারের গুলা একটা ব্রাস্ট হয় নাই। টুইন স্পটারের গুলা ব্রাস্ট না হওয়াতে এবং আমরা একটা সুবিধাজনক অবস্থানে ছিলাম, তারা ছিল জ্বলন্ত অবস্থায়। এর মধ্যে আমাদের ব্যাপক গোলা বর্ষণে তারা টের পেয়েছে যেখানে তারা সুবিধা করতে পারবে না, তারা দ্রুত বড়াইল বাজার থেকে মানে পিছিয়ে হটে তারা আবার খারগড় দিয়ে এসে তারা গানবুট নিয়ে তারা আশুগঞ্জ, এক গ্রুপ এসেছিল আশুগঞ্জ থেকে আশুগঞ্জ চলে যায়, আর গ্রুপ এসেছিল নবীনগর ক্যাম্প থেকে, তারা নবীনগর ক্যাম্পে চলে যায়। এরপরে এই চতুর্দিক থেকে গ্রামের মানুষ এখানে এসেছে। আমরা এই যে লাশগুলোকে সারিবদ্ধ করলাম, দেখা গেল যে এই গ্রামেরই 43 জন নারী পুরুষ, পার্শ্ববর্তী গ্রামের 6 জন, এইরকম 49 জন মোট এখানে তাদেরকে লাশ পাওয়া গেল। চতুর্দিকে পানি, লাশ দাফন করার জায়গা নেই। এই কবরস্থানের পাশে একজন দরিদ্র ব্যক্তির প্রায় 20 শতক জায়গা ছিল। তাকে আমরা বললাম, তিনি সানন্দে রাজি হলেন যে আমার আর কোনো সহায় সম্পদ নাই, ঠিক আছে আমার গ্রামের মানুষের দাফনের জন্য এই জায়গাটা আপনারা নিয়ে যান। ইনি ছিলেন মাদ্রাসার ছাত্র 17-18 বছর বয়স ছিলেন। তাকে ডেকে এনে এই জানাজা হয় এবং কাউকে কাফন দেওয়া হয়নি। যে অবস্থায় যে কাপড় পরে শহীদ হয়েছেন সে অবস্থায় তাদেরকে এক লাইনে একসাথে সকলের জানাজা, উনি জানাজা পড়িয়েছিলেন, জানাজা করে তাদেরকে দাফন করা হয়। খারগড় গণহত্যার পরে যিনি জানাজা পড়িয়েছিলেন বর্তমান মসজিদের ইমাম মাওলানা আবুল কালামের কাছ থেকে আমরা কিছু জানতে চাচ্ছি। সন্ধ্যার আগ দিয়া বহু মানুষ অনেক জায়গা থেকে আসছে, আমার বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ আসছে, মানে এগুলিকে দেখার জন্য এবং তাদেরকে আমরা থামাইবার জন্য একটা ব্যবস্থা, আমরা বিভিন্ন জায়গার মানুষ আসার পরে তারা একটা বিভিন্ন জায়গা থামাইবার জন্য তারা একটা নিলেন, প্রোগ্রাম নিলেন।
এই সময় আবার শুনলাম যে আবার জাহাজ আসতেছে। এই জাহাজের কথা শুনে সমস্ত মানুষ আবার চলে গেলেন, যার যে যেখান থেকে আসছিল সবাই মানুষ চলে গেলেন। এরপরে আমাদের প্রতি গ্রামের বড়ালের মানুষ, বহু মানুষ তারা আসলেন। আসার পরে তারা এই জায়গার মধ্যে একসাথে একটা বড় একটা নাম্বার একটা দিকে একটা গুড় করলেন। তখন আমাকে বললো যে আপনি তো মাদ্রাসার ছাত্র, আমার এই সময় বয়স 17, আমি মাদ্রাসায় লেখাপড়া করি। এই সময় তখন আমাকে তারা সবাই বললো জানাজা করার জন্য। তখন আমি সব একসাথে জানাজা দিলাম। দেওয়ার পরে এই লোকগুলাকে সমস্ত এই কবরের মধ্যে একসাথে এই কবরের মধ্যে থামানো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে ফেরত আসার পর তার দৃষ্টিতে এই খারগড় গ্রামে ঐতিহাসিক খারগড় যুদ্ধের ভয়াবহতা আমরা তার কাছে উপস্থাপন করার পর তিনি তৎকালীন যারা শহীদ হয়েছিলেন প্রত্যেক পরিবারকে 2000 টাকা করে দিয়েছিলেন। যারা আহত হয়েছিলেন, মারাত্মক আহত যারা হয়েছিলেন তাদেরকে 1000 টাকা, সামান্য আহত যারা হয়েছিলেন তাদেরকে 500 টাকা করে দিয়েছিলেন। যারা আহত হয়েছিলেন তারা দুর্দশা অবস্থায় আছে। যারা নিহত হয়েছিলেন এইসব পরিবারের পুনর্বাসনের জন্য একটা পরিকল্পিত ব্যবস্থা এখন পর্যন্ত করা হয় নাই। মুক্তিযুদ্ধকে জানো 137তম পর্বের কুইজ। 1971 সালের মুক্তিযুদ্ধে খারঘর গ্রামের কতজন শহীদ হন? এ 33 জন, বি 43 জন, সি 53 জন, ডি 63 জন। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও। এমজে স্পেস এ বি সি অথবা ডি লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 3 জনকে পুরস্কার হিসেবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো 136তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল নীলফামারীর জলঢাকায় গণহত্যা হয়েছিল কত তারিখে? সঠিক উত্তর বি 27 এপ্রিল। এই পর্বের বিজয়ীরা কৌশিক ব্যানার্জি, রৌনক জাহান ও গোলাম আজম। যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। চাচি, আপনার সাথে একটু কথা বলতাম। 1971 সালে এই বাইক গ্রামে যে গণহত্যা হইল সে সম্পর্কে আপনি কতটুকু জানেন, দেখছেন, শুনছেন, এগুলো একটু আমাদের কাছে বলবেন। আমার স্বামী যে ছিল ইয়া করতো, নাইলা যেত, হেও আইয়া পড়ছে। হে আইয়া পড়ছে পরে তখন যেন পাঞ্জাবি আই পড়তেছে, আইয়া পড়তেছে কইছে পরে আমরা ঘরের মধ্যে বইয়ে রয়েছি। এখন আমরা যাই আমি কই দুনুকাল বের জ্বালাইছে। আবার 10টা মায়ের দিন আম পড়তেছে, তার আম টোকা খায়। এরপরে ফিদ্দর দাইয়া একটা বুম দিল। বুম দিল পরে বুমটা আমার মাথাত পড়ছে, আমার ফুলার হাতও পড়ছে, এরও পড়ছে, গারো পড়ছে। এরপরে পাঞ্জাবি গরো হামাইয়া আমার স্বামীরে গুলি দিল পরে আত্রা ভাঙ্গা ফিরাছে গা, আত্রা ভাঙ্গা ফিরে গেছে গা। পরে ওখানে আমি একটা মাইয়া, আমার একটা আছে মাইয়াটার কুলইয়া খেরু দিছি, মাইয়াটার কুলইয়া খেরু দিছি। পরে এরপরে ফিরে গেছে গা। পরে পাঞ্জাবি লাইটটা আছে কথা জান নিকাল গেছে, তে মরে গেছে গা। এরপরে এই আমার মাইয়াটারে কুলো লইয়া সিদ্ধরা আইসে না, কুলো লইয়া সাইরা আমি মুখটার ভিতরে ঘামাইছি, জিন্দা পাঞ্জাবি পরা মুখটার ভিতরে থেকে কিভাবে আমি বাইরে এন্ডিক্সত গেছি আমি কোথাও না। আমার স্বামীরে কেডা বা নিচ্ছে, কেডা কি করছে অভিযান। তারপরে আমরা স্বাধীন হয়েছে পরে আইয়া তে কবর আর দিদি দিয়া সাইরা গড় কুবাইয়া মারি হালাইয়া ফাতরে তেনে মারি দিয়া কি ওরম ফেডের জ্বালো ফিডের জ্বালা। এরপরে এটার বাড়িতে মারি সারি হালাইয়া রসি বাঙ্গা গরু। গণহত্যা থেকে বেঁচে গিয়েছেন এরকম কয়েকজন আমাদের সাথে আছেন। আমরা এখন তাদের সাথে কথা বলবো। বাইক গ্রামে গণহত্যার প্রত্যক্ষদর্শী আব্দুল বারিক মেম্বার, আপনি 1971 সালে বাইক গ্রামে যে গণহত্যা হয়েছিল সেটি সম্পর্কে আপনি কি দেখেছেন? যেদিন আমাদের বাইক গ্রাম গণহত্যা হয় এদিন করবার থেকে এই রেল লাইনের পশ্চিম দিক দিয়া, ডিসি রাস্তার পশ্চিম দিক দিয়া যখন এই ইয়ারা পাঞ্জাবিরা আসতে আসে, সামনে একটা টলি ছাড়ছে। টলির মধ্যে ভারতগুলো আছে, অস্ত্র তারা খাদ্য এটি টলির উপরে। এর মধ্যে 5-6 জনের ইয়ে আছে পাঞ্জাবি টলির উপরে ছিল। মন্দবাজার স্টেশনের দক্ষিণ পাশে ইয়া ওই টলিতে পূর্ব দিকে থেকে মুক্তি বাহিনীর টলিতে গ্যারেট মারছে।
যখন গ্যানেট মারার পরে টলিতে ধাত করে আগুন ধরে বসে, তখন ওই যে পাঞ্জাবিরা যে তারও গদ্যে পশ্চিমগুল পড়তে বইরা পশ্চিমগুল থেকে সব এই রেলের পশ্চিম সাইডে সব পাঞ্জাবিরা আমাদের গ্রামে ঢুকছে। গ্রামে ঢুকটা পাখির মতন যেখানে যারে পথে ঘাটে বসে মারছে। আমরা এবারে যাব গণহত্যার আরেকজন প্রত্যক্ষদর্শী জনাব হিরণ মিয়ার কাছে। আমরা কোনো বাইরে ছিলাম না, মুগরা আতালের ভিতরে থেকে আমরা পরে বাড়িয়ে দেখছি যে অনেক লোক মারা গেছে। আমরা বাড়ির উত্তরের বাড়ি তো 3 জন মারা গেছে দেখছি, আত্মজুড়ি বাড়ি রয়েছে। এই জিনিসটি দেখে আমরা আতঙ্ক হয়ে গেছি। আতঙ্ক হয়ে যাওয়ানোর পরে আমি আমার বাসারে পানি খাওয়াইছি। পানি খাওয়ানোর পরে ওই নিচে একটা পুরা ঠেঙ্গা ছিল, ওইটারও ফালাইছি। পানি খাওয়ানোর পরে আমি ঘরের দরজা বসে রয়েছি। ঘরের দরজা বসে তখনের পরে আমার মামায় পশ্চিম বাড়ি থেকে যাইতে সময় আমার হাতে করে নিয়ে গেছে। যাওয়ার সময় আমি লাগ পাইছি আমার ভাইয়ের হাতটা ভেঙে গেছে। তখন হাতটারে গামছা দিয়া গলায় বাইন্ধে দিয়া তখন মুগরিমের টাইম হয়েছে। তখন আমরা পাথরকোনা এসে দৌড়ে গেছি গা। এরপরে আমার বাড়িতে আইসে দেখলাম যে আমার মা বাপ মরিয়া এই ঘরের ভিতরে সব কিছুই পড়ে রয়েছে। প্রথম আমার মা বাপ দেখি না, পরাইয়া দেখছি যে আমার মা বাপ মরে রয়েছে। সালে পাকিস্তানি সেনাবাহিনী এই গ্রাম থেকে ঠাকুরচাঁদকে সহ আরো বেশ কয়েকজনকে ধরে নিয়ে গেছিল। ওই সম্পর্কে আপনি কি জানেন একটু বলেন তো শুনি। পাটটা ছিল শনিবার বেলা 2টা-2:30টার সময়। ওই টাইমে এই মানুষগুলা আমাদের বাড়িতে আসে। বাড়িতে আইসেরা ঘরে থেকে কেউ ছিল সিফাত, কেউ ছিল জঙ্গলে, কেউ ছিল ঘরের ভিতরে। এভাবে টুকাই লোকগুলারে একাত্র করে সেরা পূব দিকে এই মলামিয়া চেয়ারম্যানের বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তো আমার বাড়ির দিকে মানুষের খুব হতাশ যে কি হইলো এদিকে বিচারে সেদিকে বিচারে কোন দিকে ফানার পর জানাজান থেকে পাইছে যে আপনার এখানকার সব লোক এই মলামিয়া চেয়ারম্যানের বাড়িতে নিয়ে গেছে। তাহলে তো আমরা ওই দিকে গেলাম, গিয়ে দেখি লোকগুলারে পূব দিকে রাস্তা দিয়ে সেরা পূব দিকে নিয়ে যেতে আসছে। তারপর তো ওই সময় তো সবাই আমরা হতাশ, অনেক লোক আমরা যাবো কই, সব বাড়ি ঘর ছেড়ে দিয়ে গেছে। এরপর আমরা যার বাড়ির অবস্থানে আইসা বললাম। আইসা হওয়ার পরে একদিন পরে একই কথা হেকই কথা, যে মুখ দিনা পড়তেছে মুখ দিনা পড়তেছে। এইভাবে এই আজকা তামাতি এবার আওয়াতই লোকগুলা আছে। আজকে তো আমাদের কোনো লোক হয়ে আমাদের বাড়িতে আর কেউ ফিরে আর আসলো। ওই পাশে একটা লোক ছিল পরেশ পাগলা। এই লোকটা জীবন ভরা পাগলা ছিল। ঘরের ভিতরে কেউ লোকটারে দেখতে পারে না, গেলে সুবিধা রাখে, লুস্কাই থাকে। এই লোকটার হাতের মধ্যে একটা পোড়া ছিল, গমের বাজার দিছিল। এই গমের পোড়াটা লোক ওই লইয়া সেরা গণহত্যার সময় আমাদের বাড়ি থেকে সবারকে ধরে নিয়ে আসে, মা বোন সবাই এই সময় বাড়িতে আসলাম। তারপরে আমার মারে আমার বাপেরে ধরে নিয়ে আসে, আমার মারে বাগাই দিছে। ওই আমার ছোট ভাই আছে কোলে, আমার ছোট ভাইয়ের দিয়া, আমার ছোট ভাইয়ের কোলো দিয়া ও বাগাই দিছে। কিছু করবো না এইভাবে নিয়ে আসছে। নিয়ে আইনা সেরে কেন বাংলাতে আইনা সেরে বইয়ের পরে চেকিং করতেছে। চেকিং করার ভিতরে সবাই তো আর জানে না, তখন কলমা পড়াইছে। যারা কলমা পড়তে পারছে ওই তারাও একটু বাচ্চা গেছে এখান থেকে, আর নাহলে সবাই পড়ে গেছে। এই বেনার ফিট করিয়া
ওনারা গায়ে মারছে আর গুলি করে মারছে। যার যার যান বাঁচাবার জন্য গেছে, কেউ বাড়িতে আসছে, কোনো বাড়িতে কেউ ওই গাং হাতেরা ওই দিকে পারে হয়ে গিয়া ওই কুপার গ্রামে আসলাম। টাকা পরে আমরা পরের দিন চলে গেছি ভারতে, ফিরে আসছি 9 মাস পরে। 9 মাস পরে ফিরে আসে কি দেখলেন? বাড়ি ঘর পাহাড় হয়ে রয়েছে, কোনো কিছু নাই, একবার পাহাড় হয়ে রয়েছে। লুটতরাজ হয়েছে, লুটকট কিছু নাই, ঘর কিছু নাই, আগুন লাগাইছে, সব পরিষ্কার। আগুন লাগে পরে নাকি লুটপাট হয়েছে? না না, লুটপাট হয়েছে, আগুন টাগুন বাইঙ্গা ফেঙ্গা সব পড়ে রয়েছে। এগুলো আমরা চিনার মতন ক্ষমতা নাই। একাত্তরে পাক বাহিনীর নির্যাতনের ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন স্বজন হারানো মানুষ, যাদের আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। শ্রদ্ধা সেই সব বীর শহীদদের।